বেশি রুমিন ফারহানা আসলে আমার কাছে মনে হয় যে 5 আগস্টের পর থেকে যারা বাংলাদেশের সবচেয়ে মানে যৌক্তিক কথা তুলে ধরছেন তার মধ্যে ব্যারিস্টার রুমিন ফারহানা একজন। 5 আগস্টের আগে তো বটেই, কিন্তু 5 আগস্টের পরে অনেক বেশি যৌক্তিক জায়গা থেকে এটা বলছেন এবং এর জন্য আমি দেখতে পাচ্ছি যে তিনি বিএনপির মধ্যেও অনেক সমালোচিত হচ্ছেন। তিনি মানে মানে অনেক জায়গা থেকে বলা হচ্ছে যে তিনি যথেষ্ট পরিমাণে বিএনপি আর থাকতে পারতেছেন না, অন্যদিকে চলে যাচ্ছেন। ব্যারিস্টার ফারহানা, এটা নিয়ে আপনি একটু আমাদেরকে একটু বলবেন। প্রশ্ন করেছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে আপনি আসলে যুক্ত হবেন কিনা, এটা হবেন কিনা, আর জয় বাংলা নিয়ে আসলে আপনার মতামত আমরা একটু শুনে নিতে চাই, যেহেতু প্রশ্নটা উঠেছেই। আপনি একটু বলবেন যে হাইকোর্ট বলেছে যে এটার না, আমি আসলে কোনো দলে যাওয়ার কথা কল্পনাও করছি না, এটা আমার কোনো চিন্তার মধ্যেও নাই। আর দ্বিতীয় যে প্রশ্নটি, জয় বাংলা স্লোগান, দেখুন পুরাটাই তো পলিটিসাইজ হওয়া। এই যে আপনি না আলাদা আলাদা ভাবে কোনো প্রতিষ্ঠানকে রক্ষা করতে পারবেন না। এই যে আবারও সেই ইতিহাস টানতে হয়, স্বাধীনতার 54 বছর খালেদ ভাই, হ্যাঁ, আমাদের কিন্তু আকাশের যত তারা আইনের তত ধারা, তাই না? অথচ একটা বিচারক নিয়োগ আইন আমরা কেউ করলাম না। কেন করলাম না? কারণ আমরা না আসলে আমাদের খাস বল্টু পিল্টু লালটুকে বিচারক হিসেবে দেখতে চাই, এবং আমি চাই যে যখন আমি ক্ষমতায় আসব তখন আমার যা যা মামলা যেভাবে হলে আমার সুবিধা হয়, রায়গুলো শেষে ভাবে হবে। হ্যাঁ, হাসিনা একেবারে নগ্ন ভাবে করেছে বলে না আমাদের কাছে একেবারে চোখে মনে হয় যেন খুব বেশি আমাদের চোখে লেগেছে। কিন্তু ব্যারিস্টার ফারহানা, আপনি যতবার এই কথা বলেছেন ততবারই আপনাকে এই কথা শুনতে হয়েছে না যে বিএনপি কি তার আগের আমলে করে নাই? আপনি যাদের লালটু পল্টু ঝন্টু মন্টুর কথা বলেছেন, যতবার বলেছেন ততবার তো আপনাকে একই প্রশ্ন বলতে হয়েছে যে বিএনপি কে এটা করে নাই কিনা। নিশ্চয়ই শুনতে হয়েছে, এবং সে কারণে কিন্তু আমি এই পরের লাইনটা যুক্ত করলাম যে হাসিনা যত নগ্ন ভাবে করেছে, কারণ সে সময় পেয়েছে বেশি, তাকে ক্ষমতায় থাকতে হয়েছে ভোট ছাড়া, তার কাছে পাওয়ার হারানো মানে জীবন হারানোর মতো। সুতরাং তার কাছে যেটা মানে তাকে যেভাবে সকল কিছু ভীষণ ভাবে ব্যবহার করতে হয়েছে, অন্য গভর্নমেন্টকে ততটা সুযোগও তারা পায় নাই এবং ততটা তাদের ব্যবহারও করতে হয় না। সেই জায়গাটাতে কিছুটা ডিফারেন্স আছে, মাত্রাগত পার্থক্য। লেটস পুট ইট ইন দিস ওয়ে, মাত্রাগত পার্থক্য। হ্যাঁ, সে কারণে আমরা দেখছি যে বাংলাদেশে জাতীয় স্লোগান কি হবে এটাও হাইকোর্ট নির্ধারণ করে। একটা পলিটিক্যাল কোয়েশ্চেন, বাংলাদেশে নির্বাচন কিভাবে হবে, ফর গড সেক, ইটস আ পলিটিক্যাল কোয়েশ্চেন খালেদ ভাই, তাই না? মানে আপনি যেই দলই করেন, যেই মতই করেন, কিংবা আপনি যাই হন না কেন, আপনি যদি সুস্থ মানুষ হন আপনি যা বুঝবেন যে এটা পলিটিক্যাল কোয়েশ্চেন। কিন্তু এইটাও আমরা না হাইকোর্ট বা অ্যাপিলেট ডিভিশন থেকে এটা করায় নিব। আবার ধরেন আমাদের সংবিধানকে আমরা মোটা দাগে একটা পারিবারিক বইয়ের মতো করে ফেলবো, আমরা যা যা চাই তার সবই সংবিধানে থাকবে, এবং এমন সব অদ্ভুত প্রপোজিশন আমরা সংবিধানে দেব যে আমরা সামনে ভবিষ্যতে যত সংসদ আসবে সেই সবগুলো সংসদকে আমরা বেঁধে ফেলার চেষ্টা করব। মানে তারা কি কি আইন করতে পারবে, কি কি পারবে না, সংবিধানের কোন কোন অংশ তারা 2/3 কেন 3/4 মেজরিটি দিয়েও চেঞ্জ করতে পারবে না, এরকম অংশ আমরা সংবিধানে বলে আবার সেটা লিখে দেবো যেটা অপরিবর্তনীয়, which itself is unconstitutional, okay, which itself is unconstitutional. So এগুলোর মধ্যে দিয়ে তো বাংলাদেশ গেছে। সে কারণে আমি মনে করি খালেদ ভাই যে আমরা না একটা ঝাঁকি খেয়েছে বাংলাদেশ, মানুষ, দেশ, রাষ্ট্র, সরকার ঝাঁকি খেয়েছে। কিন্তু এই ঝাঁকিটাতেই যে আমরা একেবারে ঠিকঠাক ফিটফাট হয়ে বিলাতি কায়দার ওয়েস্টমিনিস্টার গণতন্ত্রে অভ্যস্ত হয়ে যাব, কিংবা ইভেন ঘরের পাশের ভারতের গণতন্ত্র আমরা বুঝে যাব, এটা ভুল। আমাদেরকে আরো অনেক দূর যেতে হবে খালেদ ভাই। অ্যাটলিস্ট ভারতের পর্যায়ের একটা গণতন্ত্র এবং প্রাতিষ্ঠানিকীকরণের দিকে যেতে আমাদের আরো 50-100 বছর সময় লাগবে। এবং সে কারণে আমি আমার আগের সেগমেন্টের কথা ধরে আমি একটু সূত্র ধরে বলি যে আমাদের মতন মানে ধরেন অ্যাজ অন টুডে আমার যে ভূমিকা, হ্যাঁ, এটার জন্য আমাদের মতন মানুষদেরকে কিছুটা প্রাইস পে করতে হবে। পে করতে 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 এক সময় গিয়ে, সেটা আজ থেকে মেবি 70 বছর 80 বছর পরে, হয়তো দলগুলোর ভেতরে সেরকম ডেমোক্রেসির চর্চা আসবে, হয়তো রাষ্ট্রের ভেতর সেরকম ডেমোক্রেটিক ভয়েস আমরা পাবো যেটা একটা স্মুথ ডেমোক্রেসিকে সাপোর্ট করে। এইটুকুই আমি বলতে পারি। ব্যারিস্টার ফারহানা, তাহলে আমরা এরকম ধরে নিতে পারি যে আপনার কথা থেকে যদি আমরা একটা উপসংহার টানতে চাই যে ধরেন সবগুলি দল, বিএনপি ইনক্লুডেড, এর মধ্যে গণতন্ত্র আসতে 70-80 বছরের মতো লাগতে পারে। দেখুন,
আমি it's just a speculation, it could be 50 years, আচ্ছা ঠিক আছে, আমি আচ্ছা ঠিক আছে, it all depends on the will of the people. আমার দেশের মানুষ আসলে কি চায়। ওকে রাইট, হ্যাঁ, আমার দেশের মানুষকে সচেতন করার দায়িত্ব আমাদের, কতটুকু সচেতন করা, কত সময় নিয়ে হবে এটা তাদের উপর। আমার বেশি ফারানা, আমি একটু আসি আপনার কাছে। নেতা বা জনগণের পার্সপেক্টিভটা শুনলাম, আপনাদের পার্সপেক্টিভ একটু শুনতে চাই বেশি ফারানা। আমি কি আগের আলোচনা থেকে প্লিজ প্লিজ, হ্যাঁ প্লিজ, হ্যাঁ আচ্ছা দেখুন, বাংলাদেশের পলিটিক্যাল যে সিস্টেম, তাতে পার্লামেন্টারিয়ান কারা হবেন বা পার্লামেন্টারিয়ানদের কাজটাকে, একজন সংসদ সদস্যের কাজ কি, এটা কিন্তু দেশের মানুষ খুব পরিষ্কার না। তারা মনে করে সংসদ সদস্যের কাজ হলো ব্রিজ, কালভার্ট, রোড নির্মাণ করা, এবং এটা নির্মাণ করতে গিয়ে তাকে সরকারের একেবারে সাথের লোক হতে হবে, তাহলে তার পক্ষে সহজ হবে এই প্রকল্পগুলো পাশ করিয়ে নিয়ে আসা। এবং যারা সংসদ সদস্য হন তারাও বিশ্বাস করেন তাদের কাজ হলো এই ব্রিজ, রোড, কালভার্ট নির্মাণ করা, এবং এই নির্মাণ থেকে 10%, 15%, 20% তাদের পকেটে নেওয়া। এটা হচ্ছে একটা মিউচুয়াল আনরিটেন এগ্রিমেন্টের মতন, হ্যাঁ, জেন্টলম্যান এগ্রিমেন্ট। কিন্তু আসলে তো একজন সংসদ সদস্যের কাজ সেটা নয়। একজন সংসদ সদস্যের কাজ পলিসি মেক করা, একজন সংসদ সদস্যের কাজ আইন প্রণয়ন করা, একজন সংসদ সদস্যের কাজ সরকারকে জবাবদিহিতার মধ্যে আনা। দেখুন, সংসদের 70 অনুচ্ছেদ সংবিধানের, আমরা যে এটা নিয়ে এত লাফালাফি করছি, আচ্ছা সংবিধানের 70 অনুচ্ছেদে অনুযায়ী আপনি দলের বিপক্ষে ভোট দিতে পারবেন না। আপনি কি 54 বছরে দলের সমালোচনা করে কোন সংসদ সদস্যকে সংসদে দাঁড়িয়ে বক্তব্য দিতে শুনেছেন? না, কিন্তু বেরেশা ফারানা, আপনারা তো সংসদের বাইরে ছিলেন 15 বছর, আপনাদের তো 70 অনুচ্ছেদ ছিল না। আমরা কি দেখেছি আপনারা দলের সমালোচনা করে পল্টন ময়দানে বক্তৃতা দিয়েছেন? আপনি পল্টন ময়দানে তো 70 অনুচ্ছেদ নাই। আমরা পল্টন ময়দানে বক্তৃতা দেই না, আমরা এতই মাইরের উপরে ছিলাম, আমি আমার ব্যক্তিগতটা বলতে পারি যে আমি ওই মাইরের বর্ণনা দিতে দিতে, আর যাকে আনা হতো আমার সাথে, সে ওই মারকে ডিফেন্ড করতে করতে এমন একটা জায়গায় নিয়ে যাইতো যে কনস্ট্রাকটিভ আলোচনার জায়গাটাই তো ছিল না। আপনি বলেন তো, সাংবাদিক হিসেবে খালেদ মহিউদ্দিন, গত 15 বছরে, হ্যাঁ, যদি 2 দল নিয়ে এসে বসছেন, কোন কনস্ট্রাকটিভ আলোচনা সেই অর্থে গঠনমূলক আপনারা কি করতে পারছেন খালেদ ভাই? ছিল না, ওই পরিবেশ ছিল না, এটা বইলা তো লাভ নাই। তো এখনই বা কত গঠনমূলক আলোচনা হয়, এই প্রশ্নও তো আমি বলতে পারি। আমি তো তবু কিছু কথা বলি ভাই, হ্যাঁ, এর বাইরে তো আমি আর কাউকে কোনো কথাও বলতে শুনি না। এই অভ্যুত্থানটা হচ্ছে এক পালের জায়গায় আরেক, বিষয়টা তো তা না রে ভাই। রাইট, মির্জা ফারানা, আপনি যদি ওইটা একটু বলতেন যে শেখ হাসিনা যে অডিওতে বক্তব্য দিতেছেন প্রবাসী বিভিন্ন জায়গায়, ওইটা দিয়ে যদি মন্তব্য করতেন। জি হ্যাঁ, ওইটা নিয়ে আমার মন্তব্য খুব পরিষ্কার। আমরা শুরুতেই শুনলাম যে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে। পালাতে দিল কারা? এক, কেন তাকে, আমি জানি সেনাবাহিনীর সাহায্য নিয়ে তিনি বিমানে করে পালিয়ে গেছেন দেশ থেকে, সেনাবাহিনী তাকে তার হেফাজতে নিতে পারতো কিনা এই প্রশ্ন আমি রাখি। কারণ তিনি তো আসলে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে 2000 হত্যাকাণ্ড, 25,000 মানে কি বলে অ্যাসল্ট, এবং প্রায় 1,500 মানুষের চোখ হারানোর সঙ্গে সম্পৃক্ত, তাই না? দুর্নীতি সরিয়ে রাখি। 2 হলো 800 সামথিং এর একটা তালিকা নাকি ছিল সেনাবাহিনীর কাছে, যারা তাদের হেফাজতে ছিল। সেই তালিকায় কাদের নাম ছিল এখন পর্যন্ত আমরা জানি না। তারা দেশ থেকে পালালো কি করে, বা আদৌ পালিয়েছে কিনা তাও আমরা জানি না। আচ্ছা, আমরা অল্প কিছু লোককে বিচারের আওতায় আনতে দেখলাম, এবং ফর এক্সাম্পল সালমান এফ রহমানের বিরুদ্ধে খুনের মামলা। আরে যার বিরুদ্ধে আপনি শেয়ার কেলেঙ্কারি নিয়ে কিংবা ব্যাংক লোপাট নিয়ে বা এস আলমের বিরুদ্ধে ব্যাংক খাওয়া নিয়ে মামলা করতে পারেন, তাদের বিরুদ্ধে আপনি 302-তে গেলেন। মানে যার যেদিকে যাওয়ার কথা না তারটা সেদিকে গেলেন। এতে হয় কি, মামলার মেরিট কমে যায়, জনগণের বিশ্বাস কমে যায়, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, মানুষ মনে করে ও ওরা তো এখন পাওয়ারে নাই, এখন সব ওদের বিরুদ্ধে ঢালাও মামলা হবে। আবার যখন ওরা পাওয়ারে আসবে তখন এগুলো সব ঢালাও মামলা হিসেবে বাতিল হয়ে যাবে। এবং কালচারের মধ্যে আমরা চলতেছি। এবং এখন তো ন্যারেটিভ আরো পাল্টায় গেছে যে শেখ হাসিনা আসলে বিদেশে পালায় যান নাই, জানো নাই, তাকে জোর করে তাকে একটি বিমানে উঠিয়ে দেওয়া হয়েছে এবং সেখান থেকে জোর করে তাকে মানে বাইর করে দেওয়া হয়েছে, যেটা আসলে প্র্যাকটিক্যালি ইম্পসিবল। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি যদি চাইতেন তার গায়ে স্পর্শ করার আগে এসএসএফ এর অনেক জায়গাগুলি পার হয়ে অনেকগুলিটা হইতে তিনি পালায় গেছেন, সেইটাই ঠিক। বাট নেগেটিভ এখন পাল্টানো হয়েছে। মির্জা ফারানার কাছে জানতে চাই, মির্জা ফারানা, এইটা মানে আপনার কাছে কি মনে হয় যে মানে ভারতে উনি আছেন, ভারত সরকারের সমর্থন নিয়ে উনি যে কোনো সময় টুপ করে এসে খুব করে ক্ষমতা নিয়ে নেবেন, আপনার এরকম মানে এই বয়ানটা আপনার কাছে কিরকম লাগে? মানে এটা খুবই অস্বাভাবিক, এটা হবার কোনো সুযোগ নেই। ভারতও এটা খুব ভালোই বোঝে।
কিন্তু ভারতের যে বিষয়টার সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে শেখ হাসিনা একটা কথা কিন্তু বলে ফেলেছিলেন, ভারতকে আমি যা দিয়েছি সেটা তারা আজীবন মনে রাখবে। এবং সত্যি আমরা এমন কিছু নেই যেটা ভারত চেয়েছে এবং পায়নি, কিংবা এমন কিছু যেটা ভারতের জন্য কল্যাণকর কিন্তু হয়তো মুখ ফুটে ভারত চাইতে পারেনি, সেটাও শেখ হাসিনা দিয়েছে। শেখ হাসিনাকে যদি ভারত এই মুহূর্তে রিটার্ন ব্যাক করে বাংলাদেশে, কিংবা আশ্রয় না দিত, সেই 5ই অগস্টের কথা আমি বলছি, তাহলে কিন্তু ভবিষ্যতে আর কেউ শেখ হাসিনার মতন এভাবে কর্মচারীর মতো আচরণ হয়তো আর কোন সরকার প্রধান করবে না ভবিষ্যতে। এখানে খালি দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে, ভারত সরকারকে শেখ হাসিনা নিজের মুখে বলেছেন যা দিয়েছি তারা কখনো ভুলতে পারবেন না। ইউনূস সরকার এই দেওয়ার মধ্যে কোনগুলি বন্ধ করছেন সেটা আমার একটু বললেন। আর একটা জিনিস হচ্ছে যে মানে এই যে আপনি বলেছেন যে কর্মচারীর মতো আচরণ, কিন্তু এইটাও আসলে আর ভবিষ্যতে যে হবে না, এটা বন্ধ করার জন্য কি করা উচিত সেটা একটু যদি একটু বলেন দুই কথায়। আচ্ছা, আমি ইউনূস সরকারের ভিতরের কেউ না, আমি জানি না ইউনূস সরকার কি করেছে, তবে অ্যাপারেন্টলি একজন নাগরিক এবং একজন পর্যবেক্ষক হিসেবে আমি যেটা দেখি যে আগে আমরা ভারতের চোখে চোখ রেখে 15 বছর সরকারকে কখনো কথা বলতে দেখিনি। আমরা দেখেছি বর্ডারে মানুষ মারা গেছে, আমাদের খাদ্যমন্ত্রী কিংবা আমাদের কৃষিমন্ত্রী বা কিংবা আমাদের আওয়ামী লীগের কোনো মন্ত্রী বলছে এটা আমাদের দোষ, কারণ আমাদের লোকেরা গরু চোরা চালানের সঙ্গে যুক্ত, সো এই জন্য তারা গুলি খেয়ে মরে, এটা ঠিকই আছে, এটা ভারতের কোনো সমস্যা না। আমরা দেখেছি তিস্তা নদীর পানি ভারত বলছে যে এটা মমতার আপত্তির কারণে দিতে পারছে না, যদিও ভারতের কনস্টিটিউশন ধরে আমি আপনার শোতেই দেখিয়েছিলাম যে কেন্দ্রীয় সরকার চাইলে আরেকটা মানে দেশের সঙ্গে যে কোনো চুক্তি, যে কোনো ট্রিটি তারা করতে পারে, রাজ্যের অনুমোদন লাগে না। কিন্তু আমরা দেখেছি আমাদের সরকার আবার গলা বাড়িয়ে বলছে আসলে সত্যিই তো ভারতে কি করবে, মমতাই তো দিচ্ছে না, পশ্চিমবঙ্গের জন্য ভারত পারছে না। উল্টো আমরা দেখছি ফেনী নদীর পানি তারা দিয়ে এসছে। মানে এগুলো কিছু এক্সাম্পল দিলাম। এই জায়গাগুলোতে আমার মনে হয়েছে অ্যাটলিস্ট সরকার চোখে চোখ রেখে কথা বলছে। এবং দেখুন, প্রণয় ভার্মাকে ডেকে আনা, তলব করা, সাদা বাংলায় তলব করা, এটা কিন্তু আমরা এত বছর এভাবে তলব করার কালচার দেখি নাই। এটাতে যে খুব মহাভারত উল্টে যাবে কিংবা বিরাট কোনো বিপ্লব হয়ে গেল, নো। কিন্তু আমার তো একটা সত্তা আছে, স্বাধীন সত্তা, সেই সত্তাটা এবং বাংলাদেশের নাগরিক হিসেবে, একটা সার্বভৌম দেশের নাগরিক হিসেবে তো আমার কিছু চাওয়া, কিছু সম্মান আছে, তাই না? সেই জায়গাটাতে আমি উজ্জীবিত হই, সেই জায়গাটাতে আমি একটা স্পিরিট খুঁজে পাই, এইটুকুই। আর দ্বিতীয় যে প্রশ্নটা আপনি করেছেন যে একই রকম সরকার বা নতজানু সরকার ভবিষ্যতে আর আসবে কিনা, এখানেই না জনগণের নাগরিক হয়ে ওঠার প্রশ্নটা সম্পর্কিত, যেটা আমি আপনাকে কিছুক্ষণ আগে পার্লামেন্টের উদাহরণ দিয়ে বুঝাচ্ছিলাম। এদেশের মানুষ যেমন মনে করে এমপির কাজ কালভার্ট আর ব্রিজ বানানো আর 20% সেখান থেকে পকেটে ঢুকানো, একইভাবে মানুষ মনে করে তারা এই দেশের নাগরিক না। মানুষ মনে করে যে তারা এই দেশে আছে প্রজার মতন, এই জন্য তারা ট্যাক্স দিতে চায় না। খেয়াল করবেন, এই দেশে কিন্তু কর জিডিপির অনুপাত সবচেয়ে নিচে, কারণ সে মনে করে ট্যাক্স দিয়ে আমার লাভ, ওই টাকাটাই গচ্ছা, আমি তো কোনো সেবা পাবো না, আমাকে সেবা পাইতে হলে ওই লোকাল চেয়ারম্যানের পা ধরতে হবে, সামাজিক সুরক্ষায় যাইতে হলে আমাদের ওই এমপি সাহেবের পিএস এর পা ধরতে হবে। এই কারণে কি হয়, আমরা সিস্টেমকে ভোট দেই। আমাকে একটু সময় দেন খালেদ ভাই, আমরা না সময় নাই, তাহলে আপনি 30 সেকেন্ডে শেষ করেন, আর সময় নাই আমাদের, আমরা পার হয়ে গেছি। হ্যাঁ জি, আমরা সিস্টেমকে ভোট দেই। হ্যাঁ, যে কারণে মান্না ভাই বলছিল যে উনি একা দাঁড়িয়েছেন, ওনার দলটা দাঁড়াতে পারছে না, কারণ মানুষ মনে করে এই দল তো ক্ষমতায় আসবে না, মানে এই দল তো পার্ট অফ দ্য সিস্টেম হবে না। পার্ট অফ দ্য সিস্টেম যদি না হয়, তাহলে তার ঘরের টিনের চালের জায়গায় একটা ভালো পাকা চাল আসবে না, তার ওএমএস এর কার্ডটা হবে না, তার বয়স্ক ভাতার কার্ডটা সে পাবে না। এই সব কারণে না মানুষ আসলে একটা মানে এক্সিস্টিং সিস্টেমের সাথে নিজেকে কোনোভাবে অ্যাকোমোডেট করতে থাকে। এই কারণে আমি 70, 50 বা 15 বছরের কথা বলছি। মানুষের ভেতরে সেই নাগরিক হয়ে ওঠা, রাষ্ট্রের অংশীদারত্ব দাবি করা এবং রাষ্ট্রের মঙ্গলে যে দিন শেষে তার বা তার ভবিষ্যৎ প্রজন্মের মঙ্গল হয়, এই বিষয়গুলো তার মগজে ঢোকা একটা প্রক্রিয়ার বিষয়, এবং এই প্রক্রিয়াটা সময় লাগবে খালেদ ভাই। এইটা আসলে খুবই মানে সারফেস লেভেলে আছে। বেরসা ফারহানা, আপনাকে ধন্যবাদ। বেরসা রুমিন ফারহানা, আসলে আমার কাছে মনে হয় যে 5 আগস্টের পর থেকে যারা বাংলাদেশের সবচেয়ে
মানে যৌক্তিক কথা তুলে ধরছেন, তার মধ্যে ব্যারিস্টার রুমিন ফারহানা একজন। 5 আগস্টের আগে তো বটেই, কিন্তু 5 আগস্টের পরে অনেক বেশি যৌক্তিক জায়গা থেকে এটা বলছেন, এবং এর জন্য আমি দেখতে পাচ্ছি যে তিনি বিএনপির মধ্যেও অনেক সমালোচিত হচ্ছেন। তিনি মানে মানে অনেক জায়গা থেকে বলা হচ্ছে যে তিনি যথেষ্ট পরিমাণে বিএনপি আর থাকতে পারতেছেন না, অন্যদিকে চলে যাচ্ছেন। ব্যারিস্টার ফারহানা, এটা নিয়ে আপনি একটু আমাদেরকে একটু বলবেন। আর মান্না ভাই যেটা বললেন যে আসলে তো বড় বড় রাজনৈতিক দলরা, মানে এটা তো আসলে বিএনপির নামে আসে, যেটা করে দেখাতে পারে নাই, ওরা মৃত্যু দিয়ে রক্ত দিয়ে এটা করে দেখিয়েছে। এখন যে আমরা অনেকে এসে বলছি যে এটার ভাগও আমাদের চাই, আমাদের এটা করতে হবে সেটা করতে হবে, সেইটাও বা আপনি কিভাবে দেখেন? সংস্কারটা আপনার কাছে আসলে কি, কোনটা দেখলে আপনি বুঝবেন? মান্না ভাই খুব চমৎকার তার জায়গা থেকে বলেছেন যে কি হলে তিনি এটি বুঝবেন যে এদিকে আগাচ্ছে। আপনার কাছে আমরা একটু শুনতে চাই। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খালেদ ভাই। আমি মনে করি যে 5ই অগস্ট এবং এর আগের 1 মাস পুরো দেশ, জাতি, রাষ্ট্র, সমাজ একটা বড় ধাক্কার মধ্যে দিয়ে গেছে। এমন একটা অভ্যুত্থান যেটা হয়তো আর ঠিক অভ্যুত্থানটি হবার 1 সপ্তাহ আগেও কেউ চিন্তা করতে পারে নাই, এবং মোটামুটি সকল রাজনৈতিক দল সহ দেশের মানুষও এক প্রকার মেনে নিয়েছিল যে 2028 সাল পর্যন্ত অ্যাটলিস্ট চোখ বন্ধ করে আওয়ামী লীগ থাকবে, এবং তারপরেও আরো 5 বছর থেকে সেটা সেই 41 পর্যন্ত গড়াবে কিনা সেটা নিয়ে নানান তর্ক বিতর্ক বা কিছু কথাবার্তা হয়তো সমাজে বা রাজনীতির মাঠে চালু ছিল, কিন্তু অ্যাটলিস্ট 28 পর্যন্ত মোটা দাগে সকলেই হাসিনাকে মেনে নিয়েছিল। কিন্তু এর মধ্যে যে হঠাৎ করে এমন একটি ধাক্কা আসবে, সেটা আজকে বুকে হাত দিয়ে সকলে যদি যার যার কাছে নিজের সৎ থেকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করে, আমার মনে হয় তারা তাদের উত্তরটি পেয়ে যাবে। আর যে কথাটি আপনি বলছেন যে খুব বেশি বোধহয় আর পার্টিজান থাকা যাচ্ছে না, খুব বেশি বোধহয় বিএনপি আর আমাকে মনে হচ্ছে না, তার কারণ সম্ভবত এই ধাক্কাটি না আমার মনে হয় প্রত্যেকের ভেতরেই নাড়া দিয়ে গেছে। ধরুন, আমি যদি একজন ব্যক্তিগত রাজনীতিবিদের বা একজন রাজনৈতিক ক্ষুদ্র কর্মী এবং একজন আইনজীবী মানবাধিকার কর্মীর চোখ দিয়ে পুরো ঘটনাটিকে দেখি, আমার কাছে মনে হয়েছে কেবলমাত্র একটি নির্বাচন, কেবলমাত্র মন্ত্রিসভার মুখগুলোর পরিবর্তন, কিংবা কেবলমাত্র সংসদ সদস্যদের এক পালের পরিবর্তে অন্য পাল গিয়ে সংসদে বসে যাওয়ার জন্যই এই 2000 মানুষ রক্ত দেয়নি। আবু সাইদ একেবারে নির্ভীক চিত্তে একটা গুলি, তারপরে আরেকটা গুলি, এবং ধীরে ধীরে তার মাটিতে বসে পড়া, এই বিষয়গুলো আসলে না এক পাল মানুষের বদলে আরেকটা পাল মানুষের বসে যাবার জন্য হয়নি। এবং আমার কাছে মনে হয়েছে যে আমার চিন্তার জগতে যে বিরাট একটি ধাক্কা লেগেছে, এই ধাক্কাটি আসলে সকলেরই কম বেশি লেগেছে, কিন্তু এটার স্থায়িত্ব বা এটার ইম্প্যাক্ট এক একজনের জীবনে এক এক রকম হবে। ধরুন, আমার কাছে মনে হয়েছে যে একটি সুষ্ঠু নির্বাচন, বাংলাদেশে যদি একটি সুষ্ঠু নির্বাচনের ধারাবাহিকতা থাকতো তাহলে কি হতো? তাহলে 2014 সালে হাইলি লাইকলি বিএনপি সরকার গঠন করত এবং শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বিরোধী দলে বসতো। 18-তে গিয়ে হয়তো আবার তারা ক্ষমতায় যেত, 24-এ হয়তো আবার অন্য আরেকটি দল বিএনপি হয়তো ক্ষমতায় আসতো। এইভাবে একটা পালা বদলের মধ্যে দিয়ে যেত, এবং পালা বদলের মধ্যে দিয়ে গেলে যে বিষয়টি হতো খালেদ, আমার কাছে মনে হয় রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো যেগুলোকে দুমড়ে মুচড়ে ভেঙে ফেলা হয়েছে 15 বছরে, সেই প্রতিষ্ঠানগুলোকে এভাবে হয়তো ভেঙে ফেলা যেত না। আজকে যেভাবে আমরা দেখতে পাচ্ছি মসজিদের খতিব থেকে শুরু করে একেবারে পাড়ার স্কুলের হেডমাস্টার পর্যন্ত পালিয়ে যে প্রাণ বাঁচাচ্ছেন, কারণ সোশ্যাল টেক্সচারটা পুরোপুরি নষ্ট হয়ে গিয়ে একেবারে প্রান্তিক লেভেল পর্যন্ত সকলকেই এক দলের সদস্য হয়ে যেতে হচ্ছে। এই অবস্থাতে বাংলাদেশ যেত না। একটা পাওয়ারের তো একটা ব্যালেন্স থাকে, ভার্টিক্যাল এন্ড হরাইজন্টাল। ভার্টিক্যালটা হয় রাষ্ট্র, হরাইজন্টালটা হয় সমাজ। কিন্তু আমাদের এই সমাজের টেক্সচারটাকে, সমাজের বুননটাকে খুবই সিস্টেম্যাটিক্যালি হত্যা করা হয়েছে, এবং হত্যা করা হয়েছে খুবই একটা পারপাসফুলি, একটা মানে লক্ষ্যকে সামনে রেখে। লক্ষ্যটা হচ্ছে আমাকে যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে হবে। সুতরাং এইরকম ভুল যদি পরবর্তীতে কোনো রাজনৈতিক গোষ্ঠী এই ভুলটি করবার ন্যূনতম চেষ্টা করে, এই দেশের মানুষ কিন্তু মরতে শিখেছে, এবং ওরা কিন্তু একটা ভীতির মধ্যে ছিল। হ্যাঁ, 15 বছর লিখতে ভয় পায়, বলতে ভয় পায়, নিজেকে এক্সপ্রেস করতে ভয় পায়, ইচ্ছা করে একটা পালের মধ্যে লুকিয়ে থাকে। সেই জায়গা থেকে একটু ইন্টারাপ্ট করি, আপনি যেই
অবস্থাটা বর্ণনা দিলেন, আপনার মনে কি এই শঙ্কাটা রয়ে গেছে, যেহেতু আপনি শুরু করেছিলেন যে এক পাল মানুষ থেকে আরেক পাল মানুষ, আপনার মধ্যে কি এই শঙ্কা রয়ে গেছে যে বিএনপি আসলেও তাদের ইয়াটা একটা লম্বা হবে এবং প্রায় একই ধরনের জায়গা হবে, যেইটা মানে যেই আশঙ্কা মান্না ভাইয়েরও আছে, সেই আশঙ্কা কি আপনারও আছে যদি আসলে এই গুণগত পরিবর্তনটা না হয়? দেখুন, বিএনপি 17 বছর নানান রকম জুলুমের মধ্যে দিয়ে গেছে। এই জুলুমের শিক্ষা বিএনপি কতটা নিয়েছে এটা বিএনপি ক্ষমতায় আসলেই আরো পরিষ্কারভাবে বোঝা যাবে। তবে বিভিন্ন জায়গায় আমরা যেই মেসেজগুলো পাই সেই মেসেজগুলো খুব সুখকর নয়, এবং এটা যে সুখকর নয় এটা তো বিএনপির চেয়ারম্যান নিজেই স্বীকার করছেন, তাই না? তো তাহলে অথচ উনি কিন্তু বারবার ওনার নেতা কর্মীদের সতর্ক করছেন। এখানে দুটো তিনটা বিষয় হতে পারে, যে এক হচ্ছে যে ওনার বক্তব্য কি ওনার দলের তৃণমূলে যারা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছেন, মধ্যম পর্যায়ের যারা যুক্ত হচ্ছেন। একটা সেকেন্ড বেশি ফারানা, আপনি যখন এই কথা বলছেন, আমাদের একজন দর্শক এই মন্তব্য পাঠিয়েছেন যে ফেসিস্ট আমলে রুমিন ফারানার প্রতিবাদী ভয়েস আমাদের সকলকে প্রেরণা যোগাতো, এখন কিছু কিছু এলাকায় বিএনপির অপকর্মের বিরুদ্ধে আমরা কি সেই একই কণ্ঠ শুনতে পাবো কিনা? ইন্টারেস্টিং, আমি ঠিক এই কথাটাই বলছিলাম, তাই না খালেদ ভাই? হ্যাঁ, তো এই ওনার এই কথাটা কি লোয়ার লেভেল, লোয়ার টায়ার, মিড টায়ার এন্ড হাই টায়ার খুব বেশি গুরুত্ব দিচ্ছে না? গুরুত্ব না দিলে কেন দিচ্ছে না? কারণ তারা কি মনে করছে যে কোনো ব্যবস্থা নেওয়া হবে না? কিন্তু আমরা তো বেশ কয়েকটি জায়গায় ব্যবস্থা নিতেও দেখলাম, তাই না? যদিও পরবর্তীতে আমরা দেখেছি যে অনেককেই আবার স্থগিত পদ আবার ফিরে এসছে, কিংবা বিরাট অভিষেকও হয়েছে দলে। তো এগুলো কি আসলে একটা বার্তা পৌঁছায় যে আসলে খুব বেশি কিছু হবে না, এই প্রথম একটু একটু ব্যবস্থা হবে, পরে আবার যেই থোর বড়ি খাড়া বড়ি থোর? তো এই কথাগুলো বলবার একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার বাংলাদেশে বসে একটু কিছু টোল আছে ডেফিনেটলি, তাই না? সো ফর এক্সাম্পল, সেই টোলটা কি হতে পারে? আমি নিজেও নিজের সাথে হিসাব করেছি। সেই টোলটা হতে পারে যে হয়তো আমাকে নমিনেশন দেওয়া হবে না, মন্ত্রিত্বের হয়তো প্রশ্ন থাকবে না। কিন্তু দেখুন, একটা রাষ্ট্র গঠন করতে এই ছোট ছোট জিনিসগুলোতে ছাড় দেয়া, আমার এমপি না হওয়া, কিংবা আমার মতন আর 10 জন যদি কারো সাহস, আমি জানি না 15 বছর আমি সাহস দেখি নাই, আগামী 10 বছর আমি সাহস দেখবো কিনা খালেদ, আই এম ভেরি সরি। আমি না বেরিসা ফারানা, আপনাকে একটু থামাই এই পর্যায়ে। আমি শুধু প্রশ্নটা করে রাখি, সেটা হচ্ছে যে আপনি একাদশ জাতীয় সংসদে অন্যতম বিরোধী কণ্ঠস্বর ছিলেন, সংসদের মধ্যে সংসদের বাইরে, কিন্তু যারাই বিগত 3 সংসদ নির্বাচন অংশ নিয়েছেন, সংসদে গিয়েছিলেন, তাদের ভালোভাবে দেখছে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বিগত 3টি নির্বাচনের সমালোচনা করলে একই সঙ্গে সংসদে থাকা ঠিক হয়েছে কিনা সেটি প্রশ্ন করছে। আমাদের দুটি প্রশ্ন, যে আপনি আসলে অন্য কোনো রাজনৈতিক দলে, বিশেষ করে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যদি একটি রাজনৈতিক দল সংগঠন করে সেখানে আপনি যাবেন কিনা, এক। আর দুই হচ্ছে যে আপনি যে আশঙ্কাটি করছেন যে আসলে নমিনেশন মনোনয়ন না পাওয়ার ব্যাপারে, সেটির ক্ষেত্রে আমি সেটা বলছি না খালেদ, আমি একটু ক্লিয়ার করি, না হলে না খুব একটা হেজি হয়ে থাকে। মানে আমি বলছি এই ঝুঁকিগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে তৈরি হয়, আমি পাবো না বা পাবো কোনোটাই বলছি না, এই ঝুঁকি তৈরি হয়। এখন এই ঝুঁকি নেওয়ার দেশের স্বার্থে, দেশের কল্যাণ, এবং যে ধরেন একগুচ্ছ মানুষ, কয়েক লক্ষ মানুষের কিন্তু একটা প্রত্যাশা যে 15 বছর তো এই মানুষটিকে আমরা সত্য বলতে দেখেছি, সাহসী ভূমিকায় দেখেছি, এখন কি তিনি ওই জায়গাগুলোতে কম্প্রোমাইজড হয়ে যাবেন? একটি নমিনেশনের জন্য কিংবা একটি মন্ত্রিত্বের জন্য করে কম্প্রোমাইজ করবেন? আমি আসলে বেছে নিয়েছি কম্প্রোমাইজ না করাটাই। ওকে, আমরা ওই প্রশ্নটা, মানে আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যাবেন কিনা, তারা রাজনৈতিক দল করলে, সেই প্রশ্নটাতে আমরা একটু পরে আসবো। আমি